COP29 মাননীয় প্রধান উপদেষ্টা 12 থেকে 14 নভেম্বর 2024 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশগ্রহণ করছেন। এইবারের COP29 এর থিম হচ্ছে ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড। গত 12 নভেম্বর 2024 মাননীয় প্রধান উপদেষ্টা এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি লঞ্চ অফ দ্য অ্যানুয়াল ডায়ালগ অন কোঅর্ডিনেশন অ্যান্ড কমপ্লিমেন্টারিটি ফর ফান্ডিং অ্যারেঞ্জমেন্টস রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ শীর্ষক হাই লেভেল স্পিচ ইভেন্টে অংশগ্রহণ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও নেদারল্যান্ডস কর্তৃক যৌথভাবে আয়োজিত রাউন্ড টেবল অন অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শীর্ষক সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক দুর্যোগ, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে উন্নত দেশগুলোর করণীয় বিষয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সাক্ষাৎকার প্রদান করেন। 13 নভেম্বর 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা COP29 বাংলাদেশের ন্যাশনাল স্টেটমেন্ট প্রদান করেন। এরপর তিনি WHO, UNDP এবং নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার কর্তৃক আয়োজিত হাই লেভেল সাইড ইভেন্ট অফ হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে বক্তব্য প্রদান করেন। এরপর তিনি গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কর্তৃক আয়োজিত 2024 লোকাল অ্যাডাপ্টেশন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড সেরিমনিতে কিনোট বক্তব্য প্রদান করেন। এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা 13 নভেম্বর 2024 LDC গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের মধ্যে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেন। 14 নভেম্বর 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা আজারবাইজানের মহামান্য রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া COP29 চলাকালে মাননীয় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, লিনস্টেনস্টাইনের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী, বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রপতি, বার্বাডোসের প্রধানমন্ত্রী, তুরস্কের রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি, মালদ্বীপের রাষ্ট্রপতি, ইরানের ভাইস প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর রাষ্ট্রপতি, ব্রাজিলের পরিবেশ মন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি, নেপালের রাষ্ট্রপতি, ভ্যাটিকানের কার্ডিনাল, IOM এর মহাপরিচালক এবং ফিফার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা COP29 এর ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশগ্রহণ শেষে আজ 14 নভেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবেন। গত 6 নভেম্বর 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মিস্টার পাওলো ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূত মাননীয় প্রধান উপদেষ্টাকে ব্রাজিলের আয়োজনে অনুষ্ঠিতব্য G20 গ্লোবাল অ্যালায়েন্স অন হাঙ্গার অ্যান্ড পোভার্টি শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা ধারণ করা হয়েছে, যা রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য বর্ণিত সম্মেলনে প্রচার করা হবে বলে আশা করা যাচ্ছে। আলোচনাকালে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব উৎসবে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য ব্রাজিলকে আমন্ত্রণ জানান। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিসেস শারমিন এস মুর্শিদের সাম্প্রতিক ব্রাজিল সফর এবং নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক G20 ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রাজিলের মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। সম্প্রতি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি, প্রতিরক্ষা এবং খেলাধুলা বিষয়ক 3টি সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও ব্রাজিলের সাথে দ্বৈত কর, ICT, অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ, কৃষি গবেষণা, চিনি ও খাদ্য শিল্প, স্বাস্থ্য, বাণিজ্য, বিমান পরিষেবা, সরাসরি শিপিং পরিষেবা, কৌশলগত অধ্যয়ন এবং সংস্কৃতি বিষয়ক আরও প্রায় 12টি চুক্তি আলোচনাধীন রয়েছে। ক্ষুদ্র ঋণ সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আর্জেন্টিনার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। এছাড়াও দ্বৈত কর, তুলা সম্পর্কিত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণের বিষয়ে আরও 3টি চুক্তির প্রস্তাবের উপর আর্জেন্টিনার সাথে আলোচনা চলমান রয়েছে। গত 4 নভেম্বর 2024 বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের মাননীয় রাষ্ট্রদূত জনাব পার্ক ইয়ং-সিক মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার অফিসের সৌজন্য সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাৎকালে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কোরিয়ার অবদান উল্লেখপূর্বক দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশের বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে রিপাবলিক অব কোরিয়ার অবদানের প্রশংসা করেন।
Honorable Tony Burke, MP, Minister for Home Affairs, Arts, Cyber Security, Immigration and Multicultural Affairs, and Leader of the House, Government of the Commonwealth of Australia নেতৃত্বে অস্ট্রেলিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত 31 অক্টোবর হতে 1 নভেম্বর বাংলাদেশ সফর করে। সফরকালে প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় সংস্কৃতি উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উক্ত সফরকালে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে MOU on Civil Maritime Security and Maritime Safety এবং MOU on Cooperation in the Field of Culture and Arts নামক দুটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়। জাপানের মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার এবং জাপান অ্যাসোসিয়েশন ফর রিকভারি অ্যান্ড রিপ্যাট্রিয়েশন অফ ওয়ার ক্যাজুয়ালিটিস এর একটি যৌথ প্রতিনিধি দল কুমিল্লার ময়নামতিতে সংরক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 24 জন জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে স্থানান্তর সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য বর্তমানে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ এবং জাপানের মধ্যকার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্ব ও অংশীদারিত্বের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার উক্ত প্রতিনিধি দলকে এই কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনে সকল প্রকার সহযোগিতা প্রদান করছে। প্রতিনিধি দলটি আগামী 25 নভেম্বর ঢাকা ত্যাগ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে এই পর্যন্ত 10টি ফ্লাইটে সর্বমোট 615 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে এবং একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সকলকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশ দূতাবাস বৈরুত দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সকল প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট এই সংক্রান্ত নেগোসিয়েশন শুরুর লক্ষ্যে প্রথম যে ব্যাখ্যামূলক সভা সেটি গত 5 এবং 6 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস পাওলা পাম্পোলিনি। উক্ত সভায় প্রস্তাবিত চুক্তিতে উল্লিখিত সহযোগিতার ক্ষেত্রসমূহের উপর প্রাথমিক পরিচিতিমূলক আলোচনা হয় এবং বিশেষভাবে ব্যবহৃত পরিভাষাসমূহ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়। এই চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কে এক নতুন মাত্রা যোগ হবে এবং তা কৌশলগত পর্যায়ে উন্নীত হবে। গত 11 নভেম্বর 2024 সৌদি আরবের রাজধানী রিয়াদে এক্সট্রাঅর্ডিনারি আরব অ্যান্ড ইসলামিক সামিট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শীর্ষ বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সভাপতিত্ব করেন। শীর্ষ সম্মেলনে ওআইসি এবং আরব লীগের সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শীর্ষ সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সম্মেলনে ওআইসি এবং আরব লীগের সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ ইসরায়েলের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং 1967 সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিন এবং লেবাননের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বন্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মেলনে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আগামী 16-17 নভেম্বর 2024 তারিখে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর ইন্দো প্যাসিফিক মিস ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশ সফর করবেন। সফরকালে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারিত্ব জোরদারকরণের মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করে তার এই সফরের অন্যতম লক্ষ্য। মূলত এই বিষয়গুলো ছিল আজকের মিডিয়া ব্রিফিং এর জন্য নির্ধারিত বিষয়। এছাড়া আপনারা কিছু বিষয় জানতে চেয়েছিলেন,
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। যেমন এর মধ্যে একটি ছিল যে গত 3 মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম বা সাফল্য বা সম্ভাব্য পদক্ষেপ কি ছিল। এক্ষেত্রে বলতে হয় যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বিভিন্ন বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল মিটিং অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মিটিংয়ের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দেখা গেছে যে মূল সভা এবং সাইড ইভেন্ট মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন খ্যাতনামা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে 5টি সাক্ষাৎকার প্রদান করেন। এই মিটিংগুলোর মাধ্যমে তিনি জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার সমূহ তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এবং এই বিষয়ে সুনির্দিষ্ট আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। এছাড়া উনি সাইডলাইনে একটা ইভেন্ট হয়েছিল যেটাতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ আয়োজন ছিল। সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা। সেই সভায় মার্কিন প্রতিনিধি ঘোষণা করেন যে তারা রোহিঙ্গা বিষয়ে তাদের বার্ষিক আর্থিক সহায়তার পরিমাণ পূর্বের চেয়ে প্রায় $200 মিলিয়ন বৃদ্ধি করবে। এছাড়া আরেকটি এগ্রিমেন্ট আন্ডার দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অন দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ মেরিন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন, এটির বাংলাদেশ যে অনুসমর্থন করেছে সেটির অনুলিপি জাতিসংঘে জমা দেওয়া হয় এই অধিবেশন চলাকালীন সময়ে। এটি সামুদ্রিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রণ উদ্যোগের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার জোরদার করে। এছাড়া আমাদের অন্যান্য যে ইম্পর্টেন্ট মিটিংগুলো আমাদের যেমন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটা ইম্পর্টেন্ট মিটিং যেটা ছিল কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং চোগম 2024 যেটা সামোয়ায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় রাশিয়ার কাজানে 23-24 অক্টোবর 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে অন্যান্য বাইল্যাটারাল মিটিংয়েও অংশগ্রহণ করেছেন, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন দেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি জোরদার করার ব্যাপারে আমরা চেষ্টা করেছি। দ্বিপাক্ষিক অনেক ইউএনজি এর সময় দ্বিপাক্ষিক অনেকগুলো মিটিং আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। সেটা ছিল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে যেমন, তেমনি মালদ্বীপের রাষ্ট্রপতি, কানাডার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, IMF এর ব্যবস্থাপনা পরিচালক, USAID এর প্রশাসক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, HSBCর প্রধান নির্বাহী কর্মকর্তা, এরকম আরো অসংখ্য অর্গানাইজেশন হেডের সাথে মিটিং হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারত, মিশর, কানাডা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স বিষয়ক উপমন্ত্রী, সার্ক মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংগঠনের প্রধানদের নিকট হতে প্রায় 48টি শুভেচ্ছা বার্তা পাওয়া গিয়েছে। এটি 6 অক্টোবর 2014 তারিখ পর্যন্ত। এছাড়া ঢাকায় নিযুক্ত ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার ও সংস্কার পদক্ষেপসমূহ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। লিবিয়ায় আটক 899 জন, তিউনিসিয়ায় আটক 48 জন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী এবং নাগরিকত্ব যাচাইকৃত 85 জন বাংলাদেশি নাগরিককে ফেরত আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা পালন করেছে। এছাড়া লেবাননের কথা আগেই বলেছি।
আমার লিস্টে অনেক বড়, আমি পুরোটা পড়ছি না, আমি জাস্ট একটু হেডলাইনগুলো পড়ে যাই যেগুলো আমাদের সাফল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। সেটি হচ্ছে আমাদের কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটি আমরা স্বাক্ষর করেছি। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট সেটি কনসুলার অ্যাটেস্টেশনের ক্ষেত্রে যে অ্যাপোস্টিল কনভেনশন 1961, এটিতে বাংলাদেশ পক্ষভুক্ত হয়েছে। এটির কারণে এখন যেটা হবে যে এই সত্যায়ন পদ্ধতিটি বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে সমন্বিত করা হয়েছে, যেখানে আধুনিক পদ্ধতিতে ইলেকট্রনিক স্বাক্ষর দেওয়া হবে। এর ফলে কাউকে সশরীরে উপস্থিত হয়ে সত্যায়ন করতে হবে না। উল্লেখ্য, ইতিমধ্যে সকল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই সমন্বিত সত্যায়ন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর ভিজিটের কথা আমি আগেই বলেছি। এছাড়া এই যে জুলাই আহত শিক্ষার্থীদের চিকিৎসার উদ্যোগে কিন্তু বাংলাদেশ সরকার নিয়েছে। এর মধ্যে দেখা গেছে যে চায়না থেকে একটা টিম এসেছিল, তারা 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফর করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া থাইল্যান্ড, তুরস্ক এবং অস্ট্রেলিয়া হতেও বাংলাদেশ এই সংক্রান্ত চিকিৎসা সহযোগিতা পেয়েছে। আরেকটি কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দলের ভিজিট সামনে আছে কিনা। তো এই সংক্রান্ত আসলে কোনো কূটনৈতিক পত্র এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। তো এই বিষয়টি যখন আসবে তখন যথাসময়ে আমরা আপনাদেরকে অবগত করব। আরেকটি কোশ্চেন এসেছিল যে সাবেক প্রধানমন্ত্রী ভারতের মাটিতে থেকে ওখানকার যে মোবাইল নাম্বার, ইন্টারনেট ব্যবহার করে যে দেশদ্রোহী ভূমিকা অবতীর্ণ, সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। তো এটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি, বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য, বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আরেকটি প্রশ্ন ছিল যে ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কেন কাটছে না, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এটি আসলে আমরা ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে। যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশের যে ভিসার আবেদন, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী, সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে এবং জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক, কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না, এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয় এবং জাকার্তায় অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন শিক্ষার্থীদের দুটি তালিকা তাদের সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে। তো এইভাবে আমরা এই ভিসা সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমার তরফ থেকে আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ। যাদের শেখ হাসিনা ওখানে বসে কোনো বক্তৃতা বিবৃতি না দেয়, এক্ষেত্রে ভারত থেকে কোনো উত্তর দিয়েছে কিনা, কোনো রেসপন্স করেছে কিনা, এবং করে থাকলে তারা কি বলেছে। আমরা যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। এবং বাই দিস টাইম পুলিশকেও ইন্টারপোলের মাধ্যমে নেট নোটিশ জারি বিষয়ে অনুরোধ করছে বাংলাদেশ থেকে।
ফরেন মিনিস্ট্রির এই বিষয়ে কোনো উদ্যোগ আছে কিনা তাকে ইন্ডিয়া থেকে স্টাডি করা, যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে বাংলাদেশের সাথে? আসলে এই বিষয়টি তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। আপনি বলেছেন যে তুরস্ক, চীন, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে আলোচনা করছে। আমাদের দেশ থেকে একটা বেশিরভাগ মানুষ ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যান। জুলাই আগস্ট বিপ্লবের যে আহতরা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে ভারতের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা, বা তারা যেতে চান কিনা, এরকম কোনো কিছু আছে? এটি আমাদের ঠিক জানা নেই, মানে কেউ যে ভারতে যেতে চান আমাদের কাছে রিকোয়েস্ট এসছে এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। জানা থাকলে আমরা হয়তো চেষ্টা করে দেখতে পারি, বাট অন্যান্য দেশ, যে 3টা দেশের কথা বললাম, তারা কিন্তু আমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এগিয়ে এসছে এবং সে ব্যাপারে তারা পজিটিভলি আমাদের সাথে কোঅপারেট করছে। জি না, আমরা করিনি। একটু মাইক্রোফোনটা নিন, একটু নাম আর পরিচয়টা বললে সুবিধা হবে। সাবেক প্রধানমন্ত্রী সহ অনেক প্রশাসনিক কর্মকর্তাই ভারতে পালিয়ে আছেন, তো স্পেসিফিক আপনাদের কোনো পরিসংখ্যান আছে কিনা যে কতজন আসলে ভারতে আছে? সত্যিকার অর্থে এ ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা যেটুকু জেনেছি পত্রিকা থেকে জেনেছি, বাট এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে নেই এই মুহূর্তে। ইতিমধ্যে কে বলছেন কাইন্ডলি? ও আচ্ছা, মানে সরকারের বিভিন্ন সংস্কার পরিকল্পনা বা কার্যক্রম সেটা তো বহির্বিশ্বের কাছে আমরা তুলে ধরছি বিভিন্নভাবে। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংস্কার, আমাদের পররাষ্ট্র নীতির কোনো সংস্কার বা পরিবর্তন, কারণ যেহেতু একটা বিপ্লব হয়ে গেছে, সুতরাং সেই প্রেক্ষিতে এই ধরনের কোনো কাজকর্ম চলছে কিনা, এইটা এক নাম্বার। দ্বিতীয়ত হলো পররাষ্ট্র সম্পর্ক, মানে বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে কিনা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে কোন টেনশন বিরাজ করছে কিনা। কারণ আমরা লক্ষ্য করেছি যে রিসেন্ট সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত নানান ধরনের তথ্য অথবা অপতথ্য, নানান আলোচনা মানে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু পদায়নও বাতিল করা হয়েছে, বা একজনের এক জায়গায় পদায়ন করা হয়েছে সেখানে সেটা বাতিল করা হয়েছে। সো ওভারঅল পররাষ্ট্র মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ কি, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে বলি যে পররাষ্ট্র আমাদের সংস্কার আসলে ওইভাবে যদি আমরা চিন্তা করি, আপনারা দেখবেন যে একটা, আমি হয়তো এভাবে বলতে পারি যে আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। আর এটা আপনি ঠিকই বলেছেন যে ইদানিং পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে কিছু রাষ্ট্রদূত বা যারা হতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক, কারণ একজন রাষ্ট্রদূত যখন হন তিনি দীর্ঘ 20-25 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে উনি একটা সর্বোচ্চ পর্যায়ে যান। তো এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার যদি পর্যাপ্ত এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকে তাহলে তো তাকে রাষ্ট্রদূত হিসেবে সরকার নিয়োগ দেয় না। কাজেই আমি বলবো যে যারা এরকম রাষ্ট্রদূতের পিছনে এই ধরনের নেগেটিভ কাজ করছেন, এটা আসলে ভালো করছেন না। এটি আদতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারেরই একটা নেগেটিভ ইমেজ বাইরে তুলে ধরছে। কারণ সরকার কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রদূত, মানে কি তার দেশকে প্রতিনিধিত্ব করতে পারে বিদেশে, সেরকম অবস্থানে থেকে। তো যে কয়টা পত্রিকা এসছে এটা খুবই দুঃখজনক, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু জেনে বুঝে এই ধরনের মানে ভেতরের খবরটা জেনে আপনারা এই ধরনের খবর করবেন, এবং এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের একটা নেতিবাচক একটা ভাবমূর্তি বাইরে তুলে ধরে। ধন্যবাদ। আপনি যেহেতু বললেন যে এক্সটেনশন এটা রিফর্ম করা হয়েছে,
এটা কি ডিসিশন হয়েছে যে আপনাদের ডিপ্লোমেটদের রিটায়ারমেন্টের আর কখন এক্সটেনশন হবে না? যদি আপনার রিফর্ম যেহেতু বলছেন, মানে এটা ডিসিশন হয়েছে? এটা মানে একদম যে একদম রিফর্মের অংশ হিসেবে ডিসিশন হচ্ছে ব্যাপারটা তা নয়, কারণ এটা আসলে অনেক দিনের একটা দাবি ছিল আমাদের সব। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আপনারা জানেন, যে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো এটা হলে কি হয়, আমাদের যে ইয়াং যে ডিপ্লোমেট তাদের কিন্তু মানে একটা দেশের রাষ্ট্রদূত হওয়ার সুযোগটা কমে আসে। তো সেটা বর্তমান সরকার এটাকে পজিটিভলি দেখছে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এটা আসলে আমাদের সবার জন্য ভালো। কারণ তাতে কারণ বর্তমান সরকার কিন্তু এখন যুব সমাজকে প্রায়োরিটি দিচ্ছে। সো এই ইয়াং ডিপ্লোমেটটা যদি এগিয়ে আসতে পারে এটা কিন্তু দেশের জন্য ভালো। ধন্যবাদ। আমার নাম তাজুল মাহমুদ, আমি সমাজ পরিবেশনায় কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল যে ভারতে যে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভারতে যে ভিসাটা প্রয়োজন হয় সেটা তো পাচ্ছে না বাংলাদেশিরা, এবং আমরা শুনছিলাম যে ভিয়েতনামে একটা থার্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশের কিছু ভিসা নিতে যাওয়ার একটা প্রক্রিয়া সরকার শুরু করেছে, সেটার কতদূর অগ্রগতি, এবং পাকিস্তানও কি এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সরকার? জি, আমি একটু আগে বলেছি আমার এখানে যে রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। আমি একটু জানতে চাচ্ছি, অন্তর্বর্তী সরকার এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যদি দেখি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলাদেশ বাংলা, সেই গণমাধ্যম এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, বিভিন্ন তথ্য উপস্থাপন করছে। সাম্প্রতিক সময় তারা চট্টগ্রাম ইস্যুতে একটি নিউজ করেছে এবং তারা বলছে ভারতে চট্টগ্রাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ধরনের যে প্রতিবেদন তারা ক্রমাগতভাবে প্রকাশ করে যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কি অবস্থান নেবে বা আপনারা তাদের সাথে দূতাবাসের মাধ্যমে কিছু নির্দেশ এইভাবে জানাবেন কিনা? আরেকটা বিষয় যদি জানতে চাই যে সুইজারল্যান্ডে আমরা দেখেছি সাম্প্রতিক সময় আইন উপদেষ্টা কিছুটা হেনস্থার শিকার হয়েছে, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিয়েছে? আমি প্রথম বিষয়টির ব্যাপারে যেটা বলবো, ওটা পুরো রিপোর্টটা আমার কাছে নেই। আমি যেটা দেখে হয়তো পরবর্তীতে এটার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভূমিকা নিতে পারে সেটি বলতে পারবো। আর আমাদের সুইজারল্যান্ডের জেনেভা মিশনের বিষয়ে যেটি আপনারা অলরেডি জেনেছেন যে এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা, যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। তো এটি আসলে যেটি হয়েছে, আমি আবারও বলছি যে এটা আমরা সবাই জানি আসলে পত্রিকা মারফত কি হয়েছে। তো এখন আমরা এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। ধন্যবাদ। অ্যাকশন হতে ওখানে লেবার উইং এর যিনি কাউন্সিলর আছেন তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং একজন স্টাফ মেম্বার, যে লোকাল স্টাফ মেম্বার, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাগর, আমি টিভি থেকে বলছিলাম, 2 মাস আগে দুদক থেকে 38 জন কর্মকর্তার ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তো এরপরে কি দুদক থেকে সেই যাদের ব্যাপারে তথ্য নেওয়া হয়েছিল তাদের বিষয়ে কোনো আপডেট কিংবা পরামর্শ দেওয়া হয়েছে কিনা? এটি আসলে আমরা টেক আপ করেছি, মানে এটা ঠিক ওরা দুর্নীতি দমন কমিশন যেটা দুদক করেছে এটা আসলে ঠিক দুর্নীতির পর্যায়ে বলা যাবে না, কারণ এটা হচ্ছে যে প্রত্যেকটা অফিসার যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে এটা সবসময় হয়ে আসছে, আমাদের ক্ষেত্রেও হয়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এখানে কিন্তু উত্তর দেওয়ারও অবকাশ থাকে। অডিট অবজেকশন যেটা হয়, অডিট অবজেকশন বা অডিট অবজারভেশন, তো সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের উত্তর দেওয়ার পরে কিন্তু আর এই গ্রুপের পক্ষ থেকে আর কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসার চেষ্টা করব এবং এর মাধ্যমে মনে হয় আপনাদের সাথে আমাদের একটা ভালো যোগাযোগ গড়ে উঠবে এবং আপনাদের বিভিন্ন যে জিজ্ঞাসা যে বিষয়গুলো থাকে, হয়তো সবগুলো উত্তর এই মুহূর্তে আমার কাছে রেডি নেই, তারা আপনাদেরকে যদি আমাদেরকে আগে থেকে পাঠিয়ে থাকেন, কারণ এগুলো বিভিন্ন উইং থেকে সংশ্লিষ্ট উইং থেকে উত্তরগুলো কালেক্ট করতে হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, তখন আরো বেশি আমরা ইন্টারেক্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।
জেনেভা মিশনে যে অ্যাকশন নিয়েছেন বললেন